তো শুরুতে আপনাদেরকে একটা কমেন্টস দেখাই। আমার এই কমেন্টসটা অনেক ভালো লেগেছে। যে কমেন্টসটা হচ্ছে এখানে লিখেছেন এক ভাই। "ভাই আপনার ভিডিওগুলো আমার কেমন জানি লাগে।" তো এইখানে একটা হাসির একটা যে ইমোজি আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে খুব অদ্ভুত এবং এক ভালো লাগা মানে বিষয়টা এইভাবে কাজ করে আরকি। একদম ইউনিক একটা আনকমন একটা এই ধরনের একটা কমেন্টস। তো আমিও চেষ্টা করি যে আমি সাধারণত ভিডিওগুলো যে লেসনগুলো তৈরি করার আগে মোটামুটি এই YouTube এ বাংলাদেশে মোটামুটি সবগুলো এই লেসনের উপর এই চ্যাপ্টারের উপর কে কেমন করে তৈরি করেছে সেটা আমি একটা রিভিউ করি, হ্যাঁ? তো এই মেসেজগুলো যেন বারবার যেন না আসে। তো আমার এন্ড থেকে যেন একটা চেষ্টা থাকে। বিষয়টা হচ্ছে যে একই রকম উত্তর, একই রকম আনসার, আ হ্যাঁ? তো এইটা যদি দেখে তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মানে বলতেই পারে যে এই ধরনের উত্তর আনসার তো আমি আরেকটা YouTube এ দেখেছি আরকি। তো সবসময় একটা আমার এন্ড থেকে একটা চেষ্টা থাকে। তো আমরা এখন মূল সেশন চলে এসেছি। তো আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা যেটা কাজ করব সেটা হচ্ছে ২০২৫ সালে আমাদের যে ৮ম শ্রেণী নতুন বই, নতুন বছর, নতুন সাল, নতুন কারিকুলাম সবকিছু মিলে তো আমাদের এই ৮ম শ্রেণী গণিত বইয়ে আমাদের একদম ১ম অধ্যায় যেটাকে বলছি আমরা প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায়ে আমাদের যে পর্ব ২ আজকে পৃষ্ঠা হচ্ছে ৩ থেকে ৫ পৃষ্ঠা, হুম? তো এই যে এখানে কিছু উদাহরণের যে তোমাদের টেক্সট বইয়ে কাজগুলো আছে সেগুলো বিশ্লেষণ, এনালাইসিস সহ সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া পাশাপাশি যে কাজগুলো আছে কয়েকটা সেই কাজগুলো কিন্তু আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রথমবারের মতো আমার এই চ্যানেলে যারা এসেছো অবশ্যই তোমরা কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, ভালো-মন্দ অবশ্যই শেয়ার করবে এবং তুমি তোমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবে, হ্যাঁ? প্যাটার্ন বলতে আমরা বোঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট একটা নিয়ম, ধারা বা পুনরাবৃত্তি যেটা বারবার একই রকম ঘটে, হ্যাঁ? একদম সহজ ভাষায় যদি বলা হয়, আজকে সকালে কি হইলো? সূর্য উঠলো, হ্যাঁ? তো বিকালে কি হবে? সূর্য অস্ত যাবে, হ্যাঁ? তো এইটা একটা কিন্তু প্যাটার্ন, হ্যাঁ? তো এইটা কিন্তু বারবার ঘটতে থাকে আরকি। সহজ কথায় যদি বলি প্যাটার্ন হচ্ছে এমন কিছু যা আমরা আগেই বুঝতে পারি বা অনুমান করতে পারি কারণ এটি একই নিয়মে মেনে চলে, হুম? তো এইগুলো হচ্ছে প্যাটার্ন। তো আমরা যদি উদাহরণ যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নে অনেকগুলো ছবি আছে এখানে। হ্যাঁ? তো গণিতের প্যাটার্ন যেমন একটা স্বাভাবিক ক্রম, হ্যাঁ? একটা মানে এখানে দেখতে পাচ্ছি ১ম এ যে ২ তারপর ৪, হ্যাঁ? মাঝখানে একটা সংখ্যা গ্যাপ আছে কিন্তু। এভাবে করে সামনের দিকে আগাচ্ছে। তো এটা একটা প্যাটার্ন। তারপরে আমরা বলছি যে ডিজাইনের প্যাটার্ন, বিভিন্ন কাপড়ের নকশা যে প্যাটার্ন গুলা, হ্যাঁ? এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি টাইলসের যে ডিজাইন, হ্যাঁ? তো এটা একটা প্যাটার্ন। তো প্রতিদিন জীবনের প্যাটার্ন একটু আগে আমি যেটা বলছিলাম যে আমার ওই ৭ টায় ঘুম থেকে উঠা, ৮ টায় স্কুলে যাওয়া। এই প্রতিদিন একই রকম যদি এভাবে যদি ঘটতে থাকে তাহলে এটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা প্যাটার্ন আমরা বলতে পারি, হ্যাঁ? তো সেটাই, হ্যাঁ? এই যে নির্দিষ্ট নিয়মে বা ধারায় চললে বারবার একই রকম ঘটতে থাকলে এবং ভবিষ্যতেও কি ঘটবে তা অনুমান করতে পারলে সেটাকে আমরা আমাদের নিজেদের মতো করে নিজের ভাষায় আমরা প্যাটার্ন এটা বলতে পারি, হ্যাঁ? তারপর এখানে তোমাদের বইয়ে যে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা তোমরা অবশ্যই দেখেছো যে হ্যাঁ, তো আমি তোমাদের টেক্সট বইয়ে যেটা একদম উত্তরসহ দেয়া আছে সেটা নিয়ে বেশি আগাবো না। এটার পাশাপাশি আরো কিভাবে একটু চিন্তা করা যায় সে বিষয়ে আমরা একটু বলা। তো সেজন্য যদি বলা হয় অ্যা এটাকে আমরা বলছি হচ্ছে বিশ্লেষণ করলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি একটা পার্থক্য একটা দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পার্থক্য হচ্ছে ৭ করে, হ্যাঁ? এই যে ১০ থেকে ৩ গেলে ৭, ১৭ থেকে ১০ গেলে ৭ এভাবে করে সামনে আগাইতে থাকে আরকি। তো এখানে আমি এই যে কিছু লেখার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি সংখ্যার সাথে যদি সাহায্য করা হয় তাহলে পরবর্তী যে সংখ্যাগুলো সেটা পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করতে আমরা শুধু এইভাবে না ২ টা আরো অনেকগুলো সামনে যে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা যে নেক্সট যে সংখ্যাগুলো সেভাবে আমরা যে যেটা সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি ৩১, এই ৩১ এর সাথে সাহায্য করলে পাওয়া যায় ৩৮, ৩৮ এর সাথে সাহায্য করলে ৪৫, ৪৫ এর সাথে আরো যদি সাহায্য করা হয় এর পরের যে সংখ্যাগুলো এভাবে আমরা পেতে পারি, হ্যাঁ? তারপর যদি উদাহরণ ২ তে তোমাদের টেক্সট বইয়ে আরেকটা এটা দেয়া আছে যে এখানে শুধু বলা হচ্ছে পরবর্তী সংখ্যাটি মানে একটা সংখ্যা যে ২৫ এর পরে যে ১৬, ২৫ এর পরে যে একটা সংখ্যা সেটাই শুধু একটা সংখ্যাটা বের করতে বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবার পার্থক্য ২ করে বাড়ছে আরকি। তো এখানে ২ করে এই যে ৩, ৫, ৭, ৯ এভাবে ২ করে বাড়ছে।
তারপরে এখানে যে 1 থেকে 4, হ্যাঁ? তো বিষয়টা হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের একটা বর্গ সংখ্যার একটা ধারা আমরা যদি বলতে পারি। হ্যাঁ? 1 এর বর্গ হচ্ছে ১ স্কোয়ার, তারপর ৪ এর বর্গ হচ্ছে ৪ স্কোয়ার। মানে বিষয়টা হচ্ছে এখানে ১, ৪ মানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু একটা বর্গ সংখ্যা একটা, হ্যাঁ? ১ এর পরে ২ কিন্তু বর্গ না, ৩ ও কিন্তু বর্গ না, ৪ কিন্তু বর্গ সংখ্যা, হ্যাঁ? এই যে ২ দুগুণে ৪, তারপর ৯, হ্যাঁ? তারপর হচ্ছে ১৬, হ্যাঁ? তারপর হচ্ছে ২৫। আমি মানে চেষ্টা করছি হচ্ছে তোমাদের বইয়ে যে ক্লুটা দেয়া আছে এটা পাশাপাশি আরো বিকল্প করে চিন্তা করে যেভাবে আমরা বের করা যায়। তো বইয়ে যেটা দেয়া আছে এটা একটা এভাবে করলে অবশ্য হবে। আরেকটা এখানে যেটা লেখা আছে এই যে বর্গ সংখ্যার মাধ্যমে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই হবে। তো এইভাবে করে যদি আমরা দেখি, এই যে প্রথমে ১ সমান ১ স্কোয়ার, ৪ সমান ২ স্কোয়ার, ৯ সমান ৩ স্কোয়ার, ১৬ সমান ৪ স্কোয়ার, ২৫ সমান ৫ স্কোয়ার, হ্যাঁ? তারপরেরটা কত? তাহলে ধারা পরবর্তী সংখ্যাটা হবে ৬ স্কোয়ার। তো নিশ্চয়ই ১ স্কোয়ার, ২ স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, ৫ স্কোয়ারের পরে এরপরের সংখ্যাটা কত? ৬ স্কোয়ার। ৬ স্কোয়ার সমান কত জানি? ৩৬ স্কোয়ার। তারপরের সংখ্যাটা যদি এখানে বলা হইতো বের করতে তাহলে ৭ স্কোয়ার হইতো। তাহলে মানে ৭ ৭ ৪৯। এরপরের সংখ্যাটা যদি বের করতে বলা হইতো তাহলে কত হইতো? ৮ ৮ ৬৪, ৮ স্কোয়ার। এভাবে হইতো, হ্যাঁ? তো তারপরে উদাহরণ ৩ এ যেটা দেয়া আছে যে একটা প্যাটার্ন দেয়া আছে, যেটা আমরা বলছি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল মানে মানে এখানে হচ্ছে যোগফল এই যে ১ এর সাথে ৫ যোগ করলে কত? ৬। আবার ৫ এর সাথে ৬ যোগ করলে কত? ১১। আবার ৬ এর সাথে ১১ যোগ করলে কত হয়? ১৭। এভাবে করে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো নিশ্চয়ই পরবর্তী সংখ্যাটা কত হবে? এই ১৭ এর সাথে ২৮ যোগ করলে যে ৪৫, হ্যাঁ? তো সেটাই হবে। তো এটা আমরা একটু অন্যভাবে যদি একটু দেখি যে এখানে প্রতিটি সংখ্যার ২ টি পরপর সংখ্যার যোগফল, হ্যাঁ? তো এভাবে যদি আমরা এই বিষয়টা এই যে দেখো তোমরা সর্বশেষে এই যে ১১ যোগ ১৭ সমান ২৮, তাহলে এই যে ২৮ প্লাস যে ১৭ হয় তাহলে ৪৫, এটা একটা হচ্ছে। সুতরাং পূর্ণ সিরিজটা কত হবে আমাদের? যে ১, ৫, ৬, ১১ যে ১৭, ২৮ তারপরে হচ্ছে ৪৫, হ্যাঁ? এই ৪৫ এর পরে আরেকটা সংখ্যা যদি বের করতে বলা হইতো তাহলে কি হতো? ২৮ এর সাথে আমরা কি করতাম? ৪৫ যোগ করতাম। তো একটা কমন একটা মেসেজ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইগুলো যে এই ধারার যে পরবর্তী সংখ্যার যে ধারা নির্ণয় করার জন্য তোমাদের শুধু মানে একটু মানে মানে শুরুটা সংখ্যা এইগুলো একটু চিন্তা করতে হবে। এটা কি গুণ আকারে বাড়ছে নাকি কমছে? নাকি যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে নাকি ভাগ হচ্ছে? হ্যাঁ? নাকি বর্গ হচ্ছে? এইভাবে করে কিন্তু আমরা কিন্তু এটা একটা চিন্তা করতে পারি, হ্যাঁ? তারপর তোমাদের বইয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১ নম্বর ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ সংখ্যাগুলো যে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তবে আমি একটু নেটে সার্চ করে দেখলাম এখানে সবগুলোতে কিন্তু ফিবোনাচ্চি বলে আরকি, হ্যাঁ? আচ্ছা যাই হোক সেটাই। তো এখানে কি বলা হচ্ছে সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তো এখানে আমরা এর আগের যে কাজগুলো করলাম এর আগের স্লাইডে, তো এই প্যাটার্নের সাথে এই প্যাটার্নটা ধরতে আমাদের একটু কঠিন হইতে পারে। এখানে একটা যেটা তোমাদের টেক্সট বইয়ে যেটা দেয়া আছে লক্ষ্য করো ২ পাওয়া যায়। এখানে বলা হচ্ছে ২ টা পাওয়া যাবে। এই যে ২ সংখ্যাটা পাওয়া যাবে হচ্ছে পূর্ববর্তী ২ টি সংখ্যা যোগ করে। তার মানে এই ২ এর আগে কি আছে? ১ এবং ১, হ্যাঁ? তারপর ৩ টা হচ্ছে এই যে তার আগের ২ টা সংখ্যা ১ এবং ২ যোগ করলে ৩। তারপর ৫ টা পাওয়া যায় হচ্ছে ৩ এবং ২ যোগ করে। তো এখানে এইভাবে যদি সামনের দিকে আগাইতে থাকে আমরা এটাকে বলছি হচ্ছে যে ফিবোনাক্কি সংখ্যা, হ্যাঁ? তাহলে আমার আ তোমার এখানে একটা জিনিস নোটটা আমি বলি। সেটা হচ্ছে এখানে সংখ্যাটা মানে এই ধারাটা শুরু হয়ে হচ্ছে ২ টা সংখ্যা দিয়ে, মান দিয়ে, ২ টা মান দিয়ে। একটা হচ্ছে ০, একটা হচ্ছে ১, হ্যাঁ? এইটার কারণ হচ্ছে তুমি দেখো এই যে ১ এর আগে কি আছে? আমার ০ আছে। কিন্তু ০ আর মানে আমরা যেহেতু বলছি ০ এবং তার আগে ২ টা সংখ্যা। তো ১ এর আগে কিন্তু কোনো ২ টা সংখ্যা নাই। ১ এর আগে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে ০ এবং ০ র আগে কিন্তু কোনো সংখ্যা নাই আর, হ্যাঁ? তো এইজন্য এখানে ধারাটা শুরু হয়ে হচ্ছে এই যে ১ থেকে, হ্যাঁ? তো এই যে আমি যে মাউসের যে কার্সরটা রেখেছি এই ১ থেকে শুরু হয়। তো এই ধারাটা লেখা হয় হচ্ছে ১ম এ ০ এবং ১ দিয়ে তারপরেরটা শুরু হয়। এই যে ১। এই ১ থেকে যদি আমরা হিসাব করি তার আগে হচ্ছে ১ এবং ০ যোগ করলে ১ হয়। এভাবে আরকি, হ্যাঁ? তো আমি এখানে তোমাদের যেহেতু আমার সৃজনশীল পরীক্ষায় যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে সেজন্য আমি কিছু এই যে এটা নিয়ে একটু ডিটেইল আমি নেট থেকে
ইনফরমেশন ডেটাগুলো নিয়ে দিয়েছি। এখানে আমরা বলছি যে ফিবোনাচি একটা রাশিমালা আমরা এটাকে বলছি। এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ ইংলিশে যেটা বলে, এটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে ইতালির একজন ম্যাথমেটিশিয়ান মানে গণিতবিদ, যার নাম হচ্ছে লিওনার্দো ফিবোনাচি। হ্যাঁ, তার নাম অনুসারে কিন্তু এইটা ফিবোনাকি বলা হয়েছে আর কি। 1202 সালে তিনি তার লেখা গ্রন্থ লিবার আবাচিতে এই সংখ্যার ধারণা উপস্থাপন করেন। তিনি একটি কল্পিত সমস্যার মাধ্যমে ফিবোনাচি ধারণা উদাহরণ দেন, যেখানে খরগোশের প্রজনন চক্রের সংখ্যা গণনা করা হয়। এই ধারার প্রতিটি সংখ্যা তার আগের দুই সংখ্যার যোগফল। এই যে যেমন এইভাবে করে আগাতে হবে, 0 1 1 0 1 দিয়ে মানটা শুরু হয়, তারপর আমরা এটা হিসাবটা হবে হচ্ছে এইখান থেকে যে 1 2 3 5 8 13। হ্যাঁ, তারপর ফিবোনাচির সংখ্যা প্রকৃতিতে যেমন গাছের শাখা, ফুলের পাপড়ি, শামুকের খোলসে পাওয়া যায়, যা এটি আরো বিখ্যাত রয়েছে। তোমরা সবাই শিক্ষার্থী বন্ধুরা এটা একটা স্ক্রিনশট তোমরা অবশ্যই দিয়ে নেবে। তারপর একটু এই ফিবোনাকি সংখ্যা সম্পর্কে আমরা বলছি হচ্ছে এখানে যে ধারণাটা জানা থাকলে আমাদের বাস্তব জীবনে কি কি কাজে লাগবে আর কি। হ্যাঁ, তো এটা আশা করি তোমরা অন্য কোনো ইউটিউব ভিডিওতে আশা করি এই ইনফরমেশন গুলো তোমরা পাবে না। হ্যাঁ, এই শুধুমাত্র আমার এই ভিডিওতে তুমি এই যে ইনফরমেশন গুলো পাবে সেটা অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, তো এখানে আমরা বলছি এই ফিবোনাচি সংখ্যাটা যদি বাস্তব জীবনে যদি আমরা যদি জেনে থাকি তাহলে নানাভাবে আমাদের জীবনকে সহজতর ও কার্যকর করে তুলবে। তো নিচে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখি। প্রকৃতি পর্যবেক্ষণ, একটা যারা মানে সায়েন্টিস্ট, যারা বায়োলজিস্ট, যারা যে ভূতাত্ত্বিক অথবা যে জিওলজি মানে প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা কাজ করে তাদের জন্য একটা অবজারভেশন করতে কিন্তু বিরাট ধরনের কিন্তু এটা কিন্তু উপকারে আসে। হ্যাঁ, তো যেটা হচ্ছে গাছের শাখা পাতা বিন্যাস কিভাবে হয় সেটা একটা মানে একটা পাতা বিন্যাসটা এভাবে হইলে পরের পাতাগুলো কি হতে পারে সেটা একটা ভালো একটা আইডিয়া পাওয়া যায়। যেমন আরো এখানে বলা হচ্ছে সূর্যমুখী ফুলের যে বীজের যে সর্পিল যে বিন্যাসটা এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে সূর্যমুখী ফুল যে সানফ্লাওয়ার, তারপর হচ্ছে শামুক বা ঝিনুকের যে খুলের যে গঠনটা সেইটা কাঁকড়া ও শামুকের। হ্যাঁ, তো এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তারপর আর কি কাজে লাগে আমাদের ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন। তো এই যে ফিবোনাকি এই সংখ্যাটা যদি জানা থাকে তাহলে যারা ইঞ্জিনিয়ারিং তারা বড় বড় বিল্ডিং যে দালান কোঠাগুলো বানায় তাদের একটা যে ভারসাম্য এবং নান্দনিকতা আমরা যেটা বলি ডিজাইন করতে কিন্তু তাদের একটা সহায়ক হয়। হ্যাঁ, তারপর যদি আমরা যদি দেখি আরেকটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ও অ্যালগোরিদম। এই যে আমরা ইউটিউব ভিডিও করি, হ্যাঁ, তো ইউটিউব ভিডিওগুলোতে যে মানে ইউটিউবে যে রোবটের যে অ্যালগোরিদম একটা হিসাব নিকাশ থাকে। হ্যাঁ, মানে কার ভিডিও কখন আসবে, হ্যাঁ, ভিউয়ার যখন বেশি করে তখন দেখে কোন কোন জায়গা কিভাবে। তো এই অ্যালগোরিদম গুলা তোমরা অবশ্যই সামনে যে এগুলোতে অবশ্যই জানবে তুমি। এইগুলো কিন্তু গ্রাফিক্স এবং গেম যারা ডেভেলপ করে, আমরা যে গেম খেলি, গেম খেলতে কিন্তু খুব সহজ। হ্যাঁ, কিন্তু এই গেমগুলো যারা বানায় তারা কিন্তু এই ফিবোনাকি সংখ্যা ধারাটা কিন্তু এরা কিন্তু কাজে লাগায়। হুম, তারপর ফিন্যান্স ও বিনিয়োগ। হ্যাঁ, একদম রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিকভাবে এই ফিবোনাচি যে টুল দিয়ে বাজারে যে শেয়ার মার্কেটে যে উঠান পতন সেটা কিন্তু আগে থেকে কিন্তু একটা আভাস পাওয়া যায়। হ্যাঁ, তারপর বলা হচ্ছে আমরা সঙ্গীত ও শিল্পকলায় তো বিভিন্ন যে সুর ছন্দের যে বিন্যাসটা। হ্যাঁ, তো এই বিষয়গুলোতেও কিন্তু ফিবোনাকি এই কনসেপ্টটা কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা বলছি হচ্ছে মেডিসিন ও বায়োলজি। হ্যাঁ, ডিএনএ গঠন, এই যে হার্টবিট গুলা যে মাপা হয় মানব দেহের যে গঠনে, সেখানে কিন্তু এই ফিবোনাকি যে বিষয়টা কিন্তু কাজে লাগায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বলছি যে খেলাধুলা ও খেলার কৌশল। হ্যাঁ, ফুটবল ক্রিকেটে কৌশলগত যে বিন্যাসে ফিবোনাচি সিরিজটা ব্যবহার হয়ে যেতে মানে হতে পারে। সাইকেল বা দৌড়ের যে এইগুলোতে আমরা বলছি হচ্ছে মোটামুটি এই আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু এই বিষয়গুলো এই ফিবোনাকি সংখ্যাটা কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু আমরা কিন্তু এগুলোকে কিন্তু কাজে লাগিয়ে থাকি। তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা মেসেজ শিক্ষার্থী বন্ধুরা। আমি এর আগে বলেছি কোনো ইউটিউব ভিডিওতে তোমরা কিন্তু এই মেসেজগুলো পাবে না। হ্যাঁ, তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবে, যেটা তোমাদের সৃজনশীল বহু নির্বাচন যে প্রশ্নগুলো এমসিকিউতে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। তারপর আমরা যদি দেখি আরেকটা তোমাদের টেক্সট বইয়ে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল আমরা বলছি ক্রমিক সংখ্যা। হ্যাঁ, তো এখানে একটা চমৎকার একটা সূত্র আমরা দাঁড় করাবো। হ্যাঁ, এই সূত্রটাকে দাঁড় করানোর জন্য প্রথমে আমরা এখানে বলছি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক যে সংখ্যাটা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা যখন বলা হয়
স্বাভাবিক ক্রমিক, তখন কিন্তু মাঝখানে কিন্তু কোনো কিছু গ্যাপ নাই, হ্যাঁ? কমও নাই, বেশিও নাই। এই যে এইজন্য বলা হচ্ছে স্বাভাবিক। ১, ২, ৩, ৪, ৫, ১০ পর্যন্ত, ১ থেকে ১০ পর্যন্ত যোগফল কত? তো হুট করে যদি একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে, "আচ্ছা বলেন তো ভাই ১ থেকে ৫ পর্যন্ত যোগফল কত?" অথবা ১ থেকে ২০ পর্যন্ত যোগফল কত? সেটা কিন্তু হুট করে বলাটা কিন্তু অনেকেই পারে, কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা কিন্তু বলতে পারব না। তো এইজন্য কিন্তু আমরা এখানে সূত্র একটা দেখব, হ্যাঁ? যেখানে বলা হচ্ছে প্রথম ও শেষ পদের যোগফল। এই যে ১ এবং ১০ এর যোগফল হচ্ছে ১১, তারপর হচ্ছে দ্বিতীয় এবং শেষের আগের পদ। এই যে ২ এবং ৯ এর, হ্যাঁ? যোগফলটাও ১১, তারপর ৩ এবং ৮ এর যোগফলটাও এই ১১। এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের আর আ মানে সবকিছু মোটামুটি এই যে প্রথম পদ এবং শেষ পদ ১ এবং ১১, ১০ এবং যোগ করে যদি ১১ হয় তাহলে কিন্তু এখানে কয় জোড়া আছে? আমরা এটা হিসাব করি, হ্যাঁ? এখানে হচ্ছে ১, ৩-৪ মিলে ২, ৫-৬ মিলে ৩, ৭-৮ মিলে ৪, ৯-১০ মিলে ৫, ৫ জোড়া আছে। তাহলে ১ জোড়া সমান যদি ১১ হয় তাহলে ৫ জোড়া সমান কত? মানে খুব স্বাভাবিক যে ঐকিক নিয়মে হিসাব। তো ৫ জোড়া সমান কত? ৫৫, হ্যাঁ? তো এইভাবে করে কিন্তু আমরা কিন্তু খুব সহজে এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলগুলো একটা মানে যোগ করতে পারি। তো একটা কৌশল আমরা বলছি যে পেয়ে দেখব। কৌশলটি কি? সেটা হচ্ছে আমরা এই স্বাভাবিক সংখ্যাটাকে ১ম এ একদম ছোট থেকে বড় করে সাজিয়ে আমরা এভাবে যোগ করব। তারপর আরেকটা হচ্ছে কি একদম উল্টো দিক থেকে আসবে। যেমন ১০, ৯, ৮, ৭, ৬, ৫ এভাবে আসবো। তারপর আমরা কি করব? এটা যোগ করব। তো ক এবং ক যোগ করলে কত হয়? ২ ক হয়। আমরা সবাই জানি ক এবং ক, ক এর আগে ১ আছে, এই ক এর আগেও ১ আছে, এজন্য ২ ক। এখানে একটা জিনিস তোমরা দেখো ১ যোগ ১০ এখানে লিখছি। তারপর হচ্ছে কত হয়? ১১। ২ এবং ৯ যোগ করলে ১১ হয়। মাঝখানে প্লাস দিয়ে ডট। আর কিন্তু মানে যেহেতু স্বাভাবিকভাবে এই সংখ্যাটা বাড়তে থাকে, যেহেতু না লিখলেও চলবে। একদম শেষের ২ টা আমরা দেখি। এখানে ১০ যোগ ১ যোগ করলে কত হয়? ১১। ৯ যোগ ২ যোগ করলে কত হয়? ১১ হয়। তাহলে এখানে মাঝখানে আর কি আছে? হ্যাঁ? এখানে খুবই এই যে আমি একটা কালার এই যে সার্কেল দিয়ে দেখাচ্ছি। এই মাঝখানেটা যদি আমার দেখা হয় তাহলে ডেফিনিটলি মাঝখানে হচ্ছে এই ৩ যোগ ৮, ৪ যোগ ৭, ৫ যোগ ৬, ৬ যোগ ৫ এইগুলো কিন্তু আছে কিন্তু এই ডটের মধ্যে, হ্যাঁ? তোমরা এই ডটটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমি কিন্তু ক্লাস 8 এ থাকার সময় এই ডট জায়গায় কিন্তু কি আছে এই জিনিসটা বুঝতে অনেক টাইম লাগছে আরকি, হ্যাঁ? এই ডট দেওয়ার মানে হচ্ছে এইখানে এই সংখ্যা এইভাবে কিন্তু দেয়া আছে। যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু একই রকম ধারা বারবার লেখার দরকার নাই, সেইজন্য ডট দেয়া, হ্যাঁ? তারপর আমরা কি করব এটা এই যে এখন ইকুয়েশন এই সমীকরণের কাজ মানে মাঝখানে সমান চিহ্ন থাকলে কিন্তু বা দিতেই হবে, হ্যাঁ? মাঝখানে সমান চিহ্ন থাকলে নিয়ম অনুযায়ী কি দিতে হবে? বা দিতে হবে, কমা দিয়ে ২ ক, তো এখানে ১ যোগ ১০, হ্যাঁ? গুণ ১০ কেন বলছি আমরা, হ্যাঁ? ১ যোগ ১০ সমান মানে ১ যোগ ১০ গুণ ১০ মানে এটা হচ্ছে ১০ জোড়া আছে। এই যে তোমরা হিসাব করো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ জোড়া আছে। এইজন্য ১০ দিয়ে আমরা গুণ করছি। এই ১ যোগ ১০ এর জায়গায় তুমি যদি ২ যোগ ৯ বসাও অথবা ৯ যোগ ২ বসাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। এই যে আমরা যদি ৪ যোগ ৭ এখানে ব্র্যাকেটে গুণ দিয়ে ১০ যদি বসাই তাও কিন্তু একই হিসাব, হ্যাঁ? সেটাই এই যে আমি সেটাই একটু আগে যেটা বললাম এটা দেখানোর চেষ্টা করেছি। তারপরে এখানে একটা এই যে এই হিসাবটা তোমরা অবশ্যই জানো। এখানে শুধু ক একটা কেন থেকে গেল? কারণ এই ২ টা সমান চিহ্ন বাম পাশে গুণ আকারে আছে না শিক্ষার্থী বন্ধুরা? ক এর সাথে কি আকারে আছে? এটা কিন্তু যোগ আকারেও না, বিয়োগ আকারেও না। ক এর সাথে কি হয়ে আছে? এটা গুণ আকারে হয়ে আছে। তাহলে সমান চিহ্ন ওই পারে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এইজন্য ১ যোগ ১০ গুণ ১০ সমান কত বলছি? ২। ২ টা ভাগ হইলে নিচে নেমে যাবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে এই যে কত পাই? ১১০ কে ২ দিয়ে ভাগ করলে ৫৫ আসে আরকি, হ্যাঁ? তাহলে যোগফল একটা সূত্র আমরা যদি বলতে পারি, যেহেতু ক সমান আমরা একটু আগে দেখেছিলাম, কটা হচ্ছে ১ থেকে স্বাভাবিক ১০ এর যে যোগফলটা ক। তো ক এর মানটা আমরা যদি বের করি এখানে ১ হচ্ছে আমরা কি বলছি? যোগফলটা হচ্ছে ৫৫ পেলাম। প্রথম সংখ্যাটা কত? এখানে ১, শেষ সংখ্যাটা কত? ১০ এবং পদ সংখ্যাটা কত এখানে? ১০, হ্যাঁ? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো ঠিক একইভাবে আমরা যেটা দেখলাম আগের স্লাইডে ১ থেকে ১০ যে ক্রমিক একটা স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন আমরা ১৫ পর্যন্ত আমরা একটা দেখব এটা, হ্যাঁ? তো আমরা ঠিক একই নিয়মে আমরা বলব হচ্ছে এখানে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান কত? ক। মানে কোনো কিছু যখন আমরা চিন্তা করা হয় তখন ক
অথবা এক্স ওয়াই জেড এইভাবে হিসাব এইভাবে করতে পারি আমরা। হ্যাঁ, তো এখন অর্থাৎ ক সমান এই যে এইভাবে লিখবো সিরিয়াল বাই 1 থেকে 15, আবার ক সমান উল্টা করে লিখবো এখন আমরা এই যে দেখো উল্টা করে লিখলে একটু আগে যে নিয়মে আমরা অঙ্কটা করলাম ঠিক একইভাবে এইখানে আর খুব একটা বেশি কথা বলা দরকার নাই আশা করি। তো আমরা এখানে এই যে 2 ক সমান কত পাই 1 যোগ 15, যে গুণ 15 কেন দেয়া হচ্ছে, এখানে কিন্তু 15 জোড়া আছে। এখানে যে মাঝখানে ডট ডট, হ্যাঁ এইখানে ডট ডটতে কিন্তু এইখানে মাঝখানে এই যে জোড়াগুলো এগুলো কিন্তু এখানে কিন্তু আছে, এই জন্য কিন্তু 15। ঠিক একইভাবে আমরা যদি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করি, এই যে দুইটা এখানে ভাগ আকারে চলে আসলো, তাহলে আমরা এই সূত্রটাও এইভাবে কিন্তু লিখতে পারি। হ্যাঁ, যোগফল সমান কত পেলাম 120, প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা কত এখানে 15, তারপর পদ সংখ্যা, শেষ সংখ্যা 15 আর পদ সংখ্যা 15 মধ্যে কিন্তু এক না কিন্তু একটা। হ্যাঁ, এইটা শেষ সংখ্যাটা হচ্ছে এই যে 15, আর এই পদ সংখ্যাটা হচ্ছে তুমি হিসাব করবা কয়টা সংখ্যা আছে, এখানে 15টি সংখ্যা আছে। হ্যাঁ, তো এইটাই। তো এবার আমরা দেখবো 10টি বিজোড় সংখ্যার যোগফল, যে তোমাদের টেক্সট বইয়ে কি বলা হয়েছে এখানে 10টি বিজোড় সংখ্যা। হ্যাঁ, তো এটাও কিন্তু মুখে মুখে বলাটা কিন্তু খুব একটা সহজ না। তাহলে এই যে 1 যোগ 3 5 7 1 কিন্তু একটা বিজোড় সংখ্যা। হ্যাঁ, তো আমরা বিজোড় সংখ্যাটা পর যদি নিই তাহলে এইভাবে করে 100টা পাই আর কি। হ্যাঁ, তোমরা একটু হিসাব করে দেখবা যে 2টা কিন্তু জোড় সংখ্যা এখানে এই জন্য আসা নাই, 4টাও জোড় সংখ্যা এই জন্য এখানে আসা নাই, 6টাও জোড় সংখ্যা। হ্যাঁ, তো এভাবে 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা কিন্তু সহজ হবে না, সেটা বলছে। হ্যাঁ, তো আসলেই সহজ হবে না মুখে বলাটা, এই জন্য এই যোগফলগুলোর জন্য একটা কার্যকর ইফেক্টিভ একটা ম্যাথমেটিক্যালি একটা কি লাগবে ফর্মুলা আমাদের তৈরি করতে হবে। এই জন্য আমরা কি বলছি এখানে দেখাচ্ছি হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত যে বিজোড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা এইভাবে যদি লিখি যে 1 যোগ 19 সমান কত, এই যে প্রথম পদ যোগ শেষ পদ সমান কত 20, তারপর দ্বিতীয় পদ যোগ শেষের আগের পদ 17 যোগ করলে 20, ঠিক একই রকম। হ্যাঁ, আমরা একটু আগে যেভাবে দেখেছিলাম 20 প্রতিবারই কিন্তু জোড়াগুলো কিন্তু আমরা 20 এইভাবে কিন্তু পাবো আমরা। হ্যাঁ, তো এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায়। এইখানে কয় জোড়া আছে দেখো তো, 1 এবং 3 মিলে 1 জোড়া, 5 এবং 7 মিলে 1 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তো 1 এবং 19 যোগ করে যদি 20 হয় এবং 3 এবং এই যে 17 যোগ করে 20 হয়, আমরা তাহলে এখানে কি বলছি যোগফলটা 5 গুণ 20 সমান 100, অথবা এই 5 গুণ 20 এর জায়গায় আমরা 3 গুণ আমরা কত লিখতে পারি এখানে, মানে এখানে যদি 5 গুণ 20 না, যেহেতু 5 জোড়া আছে সেজন্য 20 এর সাথে আমরা কি করতে পারি গুণ করে দিতে পারি আর কি। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি এখানে একটা মানে পূর্ণ সংখ্যা বলতে যে সংখ্যাটাকে বর্গ করলে, হ্যাঁ মানে যেমন এই 4টাকে কেন পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, হ্যাঁ যেমন 2 দুগুণে 4, আবার 9টা হচ্ছে 3 3 9, 3 3 গুণ করলে কত হয় 9, এগুলোকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়। হ্যাঁ, তো এটাই। তো আমরা যদি একটু যদি দেখি, তো প্রতিবারই কিন্তু পূর্ণ সংখ্যা যদি পাই, আমরা আগের স্লাইডে যদি যাই একটু, যেমন 1 এবং 3 যোগ করলে কত বলছি 4, হ্যাঁ আবার 1 3 5 যোগ করলে কত বলছি 9, পরের লাইনটা যদি বলা হয় 1 3 5 7 যোগ 9 তখন কিন্তু 25। হ্যাঁ, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো এই ধারাটা কিন্তু আমাদের কিন্তু এভাবে হিসাব করতে হবে। তাহলে জ্যামিতিক একটা প্যাটার্ন আমরা এটা হিসেবে ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে তোমাদের টেক্সট বইয়ে একটা ছবি আছে, সেই ছবিটা সুন্দর করে বোঝানোর জন্য আমি প্রতিটা লাইন বাই লাইন একটু পড়ি। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় বলে রাখি এই জন্য যে আমরা কিন্তু ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট কিন্তু শুরুর দিকে কিন্তু বইয়ের লেখাগুলো কিন্তু পড়ার প্রতি কি হয় আগ্রহ থাকে না। কেন, আমরা বিভিন্ন ধরনের টিউশনি প্রাইভেট এগুলোতে কিন্তু একদম সাথে সাথে এগুলোর প্রতি খুব একটা জোর দেওয়া হয় না, যার জন্য কিন্তু একটা বেসিক একটা আইডিয়াটা কিন্তু আমরা হারিয়ে ফেলি। এই জন্য আমার অনুরোধ হচ্ছে তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রতিটা ধারি কমা, হ্যাঁ একদম যে শব্দগুলো কিন্তু কঠিন শব্দগুলো কিন্তু পড়তে হবে। এখানে কি বলা আছে, দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে এখানে আমরা এই যে দেখা যাচ্ছে কি 2টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে। আমরা একটু দেখি
এখানে প্রথমে কি বলা হচ্ছে, দুইটি ক্রমিক বিজোড় সংখ্যা কত, 1 এবং 3। এখানে যে উপরে ডান দিকে দেখো তোমরা, 1 এবং 3 যোগ করলে কত, 4 পূর্ণবর্গ সংখ্যা আমরা বলছি। হ্যাঁ, তো এখানে যখন যোগ করা হয়, যে 1 এবং 3 যখন যোগ করা হয় তখন ছোট বর্গ বসানো হয়েছে কোথায়, এই যে 2 2 করে, দুইটি করে, এই যে আমি আবার বেঁকে যাই, এই দুইটি করে একটা বর্গ, এই দুইটি করে একটা বর্গ। হ্যাঁ, যেটা বলছে আমরা 4। হ্যাঁ, এখান থেকে আবার এখানে এই লাইনটা যদি দেখো তোমরা, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা যোগের বেলায় যখন তিনটা যখন হয় কত, 1 3 5, এখন আমরা 1 3 5 যোগ করব, 1 3 5, এই 1 3টা আর হিসাব করব না, এই 1 3 মিলে কত হয়েছে, 4। এই বক্সটাকে নেব আমরা, হ্যাঁ, এই ঘরটাকে নেব, এই তিনটা ক্রমিক, এই বক্স প্লাস হচ্ছে 5, এই সংখ্যাটা যদি যোগ করা হয় তখন প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসাবো আমরা 9 হওয়ার জন্য। হ্যাঁ, এই যে এই 4 এবং 5, হ্যাঁ, আমরা যখন দেখছি তখন হচ্ছে এটা 1 3 5 সমান কত, 9। আর এখানে এই বক্সে যখন হিসাব করব শুধু এই 4 এবং এই 5 এর এই ঘরটা, কারণ এই 4টা হচ্ছে 1 3 মিলে 4 হয়েছে আর কি। হ্যাঁ, তখন আমরা কি বলছি, যে বিজোড় সংখ্যা বেলায় তিনটি ক্রমিক বিজোড় সংখ্যায় 1 3 5 বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট, এই যে তিনটা করে আমরা ছোট বর্গ বসাবো, একটা দুইটা তিনটা, হ্যাঁ, করে আমরা 3 3 9 এইভাবে করে কিন্তু একটা বসিয়ে হিসাব করতে পারি। হ্যাঁ, যেটা হচ্ছে 9। হ্যাঁ, এবার আমরা ঠিক এখানে যে 1 3 5 7 এই চারটা যে স্বাভাবিক সংখ্যার যে 16টা হয়, সেটা যদি আমরা যদি হিসাব করি তাহলে আমরা এই যে 1 3 5 7 যোগ করলে তখন বলছি হচ্ছে আমরা এইভাবে দেখতে পারি, এই যে 4 বার করে আমরা মানে বর্গ বসাবো। হ্যাঁ, 4টি করে এই যে ছোট ছোট বর্গ দিয়ে 4 বার করে বসাবো, এই যে 1 বার 2 বার 3 বার 4 বার মিলে কত হয়, 16। তো এই জন্য আমরা বলছি হচ্ছে 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রে প্রত্যেক পাশে 10টি ছোট বর্গ থাকবে, অর্থাৎ 10 গুণ 10 সমান কত, 10 স্কোয়ার। হ্যাঁ, এভাবে করে তাহলে আমরা এই জন্য আমরা বলছি হচ্ছে ক সংখ্যক। হ্যাঁ, ক সংখ্যক যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে হচ্ছে ক স্কোয়ার। এই ছবি যে তোমাদের টেক্সট বইয়ে এই প্যাটার্নটা যদি তোমাদের যদি বুঝতেও যদি অসুবিধা হয়, আমি ধরে নিলাম যে সবাই তোমরা এটা বুঝতে পারো নাই। হ্যাঁ, তোমরা খুব সিম্পল একটা মেসেজ তোমরা মনে রাখবে, যখন বলা হলো যে 5 সংখ্যক, হ্যাঁ, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল বের করো, তাহলে 5 এর উপরে স্কোয়ার দিয়ে দিবে তোমরা। 7 সংখ্যক ক্রমিক যে স্বাভাবিক বিজোড় সংখ্যা যখন যোগফল বলা হবে তখন 7 স্কোয়ার দিয়ে দিবা। হ্যাঁ, তো এটা হচ্ছে মেসেজটা। এখানে একটা কাজ আছে, তো কাজটাকে আমরা বলছি এখানে যে 1 4 7 10 13 16 19 22। এখানে একটা জিনিস তোমরা একটা মানে এই অবস্থায় কিন্তু খুব একটা সহজ না, এইটা স্বাভাবিক ক্রমিক যে সংখ্যা কিনা। হ্যাঁ, স্বাভাবিক ক্রমিক সংখ্যা আমরা যখন বলছি কিছু না কিছু এখানে একটা যোগ হয়ে সামনের দিকে বাড়ছে অথবা বিয়োগ হয়ে সামনের দিকে বাড়ছে, এই যে পার্থক্যটা, এই ধারাটা কিন্তু বের করতে হবে। তো আমরা যদি এই মুহূর্তে যদি একটু যদি চিন্তা করে দেখি, প্রতিটা ক্ষেত্রে এখানে কিন্তু 3 3 3 করে কিন্তু এই আমাদের কি আছে, হ্যাঁ, এই যে 1 এর সাথে 1 2 3 4, হ্যাঁ, 3 এর পরে 4 হয়, তারপর হচ্ছে মানে 4 থেকে 1 বিয়োগ করলে কত, 3, 7 থেকে 4 বিয়োগ করলে 3, মানে আগের সংখ্যা, ওই যে সংখ্যাটাকে হিসাব করে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে কত হয়, 3 হয়। হ্যাঁ, তো এইভাবে করে 3 3 3 3 করে কিন্তু সামনের দিকে কিন্তু মানে বাড়িয়ে কিন্তু যোগ হয়ে কিন্তু আগাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে বলছি, তো এটা একটা স্বাভাবিক একটা ক্রমিক সংখ্যা, এটা মানে এলোমেলো করে এই সংখ্যাগুলো কিন্তু বসানো হয় নাই। হ্যাঁ, এটা একটা ধারা আছে, হ্যাঁ, সিকোয়েন্স একটা আছে। হ্যাঁ, মানে তো যেখানে প্রথম সংখ্যা যদি আমরা দেখি 1, শেষ সংখ্যা যদি দেখি 31, এবং পদ সংখ্যা যদি মোট সংখ্যাটা যদি হিসাব করে তোমরা এখানে 11 দেখতে পারবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, তাহলে ওই যে একটু আগে আগের স্লাইডে, দুইটা স্লাইডের আগে আমরা যে সূত্রটা আবিষ্কার করেছিলাম, তাহলে কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলটা যদি আমরা বের করি, এখানে কাজটা কি কি যোগফল বের করতে বলা হচ্ছে এই যে সব সংখ্যাগুলা, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, হ্যাঁ, গুণ পদ সংখ্যা, তার প্রথম সংখ্যা কত 1, শেষ সংখ্যা কত 31, যে পদ সংখ্যা কত, কয়টা সংখ্যা আছে এখানে, 11টা। হ্যাঁ, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা কত পেতে পারি, 176 পেতে পারি আমরা। হ্যাঁ,
তারপর আমরা এখানে দেখছি 1.3 তোমাদের টেক্সট বইয়ে যে মানে সংখ্যাকে বলছে দুইটি স্বাভাবিক যে সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এই বিষয়টা কি? যে কোনো একটা সংখ্যাকে, হ্যাঁ, দুই ভাবে এই যে আমরা যদি এই কথায় না গিয়ে যদি একদম যে এইখানে ইয়াতে যদি আসি, যেমন দুইটাকে তুমি এমন ভাবে যে ভেঙে দেখাবে 2 বার, হ্যাঁ, যে যেমন 1 এর সাথে বর্গ করলে 1 হয় এবং 1 এর সাথে বর্গ করলে হয় 1 এবং 1 যোগ করলে কত হয় 2 হয়। 5 এর ক্ষেত্রে দেখো তোমরা এখানে যদি 1 স্কয়ার, হ্যাঁ, মানে 1 এর স্কয়ার করলে একই থাকবে। তো এখানে কত 2 স্কয়ার, তার মানে 2 স্কয়ারের সমান কত 4, হ্যাঁ, এই যে। তারপর আমরা যদি দেখি যে 8 এর ক্ষেত্রে, হ্যাঁ, এই যে 2 স্কয়ারের জন্য 4, 2 স্কয়ারের জন্য কত 4 সমান কত 8। তারপর হচ্ছে এখানে এই যে 1 স্কয়ারের সমান কত 1, 3 স্কয়ার সমান কত 9, 1 আর 9 যোগ করলে কত হয় 10 হয়, হ্যাঁ। তারপর এখানে কত হয় 2 স্কয়ারের জায়গায় 4, 3 স্কয়ারের জায়গায় কত 9, 9 এবং 4 যোগ করলে কত হয় 13 হয়। তো এইভাবে কিন্তু বর্গগুলোকে প্রকাশ করতে হবে। কাজটা হচ্ছে এইটা আমাদের, হ্যাঁ। বলি দুইটা বর্গের যোগফলের মাধ্যমে এই যে 1 স্কয়ার এটা একটা বর্গ, এই 1 স্কয়ার এটা একটা বর্গ, দুইটা বর্গ যোগ করলে কত হয় এই স্বাভাবিক সংখ্যাটা পাওয়া যায় না, এই যে দুইটা, হ্যাঁ। ঠিক একইভাবে এখানে কিন্তু তোমরা যদি দেখো এই যে এখানে বলা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে, 1 থেকে 31 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তো সেটা কি মানে এখানে বলা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে কিন্তু 36টাও না, 40টাও না, 20টাও না, 35টি সংখ্যা, হ্যাঁ। তো এখানে এই 35টি সংখ্যাগুলো কিন্তু যেমন 70 হইতে পারে, 42 হইতে পারে, 21 হইতে পারে, 9 হইতে পারে, এরকম কিন্তু 1 থেকে 100 এর মধ্যে কয়টা 35টা। তো এই 35টা সংখ্যাকে আমরা এই যে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গ, এই যে x স্কয়ার প্লাস x স্কয়ার এই ধরনের এই আকারে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল হিসেবে কিন্তু প্রকাশ করতে পারি, এটা কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ। একদম এই যে এখানে যদি আমরা যদি এই যে দেখি এই যে x স্কয়ার 49, তারপর হচ্ছে 5 5 25, 5 5 25, তারপর হচ্ছে এখানে x স্কয়ার জন্য 1, 8 8 64, তারপর 4 4 16, তারপর হচ্ছে 49 যোগ করলে প্রতিবারই দেখবো যে 1 এর সাথে 64 যোগ করলে কত হয় 65, তারপর 16 এর সাথে 49 যোগ করলে কত হয় 65, দুইবার করে দেখানো, হ্যাঁ। এই যে উপরটাও দেখো তোমরা 1 থেকে এই যে 49 যোগ করলে 50, 25 এর সাথে 25 যোগ করলে কত 50, হ্যাঁ। এবার আমরা এই কাজটা করব। মানে এই কাজটা কি? কাজটা হচ্ছে 130, 170, 185 কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হচ্ছে এখানে। তো এই কাজটা একটু ট্রিকি, মানে একটু কঠিন আছে। আমরা খুব মানে আস্তে আস্তে করে আমরা একটু আগাবো এখানে। এখানে প্রথমে বলছি হচ্ছে প্রথমে আমরা 130 কে দিয়ে শুরু করি, হ্যাঁ। তো 130 একটা আমরা বলছি হচ্ছে এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মতো করে আরো দুইটা বর্গের স্বাভাবিক সংখ্যা যোগ করে 130 মিলাইতে হবে। মানে এক কথা বলতে গেলে মানে 130টাকে ভেঙে দুইবার লিখতে হবে। এই প্রতিবারের মধ্যে একটা বর্গ থাকবে, ওই দুইটা বর্গ যোগ করলে কত হবে 130 হবে, হ্যাঁ। সেই কাজটাই কিন্তু আমরা এখন করব, হ্যাঁ। তো আমরা যদি শুরু করি ধাপে ধাপে যদি বলি, যেমন দুটি বর্গ যেহেতু আমরা জানি না এখনো, এই জন্য ABCD ক খ গ এইভাবে আমরা ধরতে পারি। তো এখানে বলা হচ্ছে a এবং b দুটাই কিন্তু কি স্বাভাবিক সংখ্যা। এই a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করলে কত হবে 130 হইতে হবে, হ্যাঁ। এইটা কিন্তু অবশ্যই তোমরা একটু মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ। তারপরের লাইনে বলছি হচ্ছে এই লাইনটাও a স্কয়ার প্লাস b স্কয়ার অবশ্যই উভয়ই কিন্তু 130 এর চেয়ে ছোট হতে হবে। কেন ছোট হতে হবে? বড় হয়ে গেলে তো আর 130 হইল না। মানে ছোট রেখে বিষয়টাকে চিন্তা করতে হবে। তারপর বলা হচ্ছে a এবং b এর সম্ভাব্য মান এখন আমরা কি করব? পরীক্ষা করব, a এবং b এর মান যতই আসে, a মান যদি যতই আসুক ওই মানটাকে যদি স্কয়ার করি, মানে দুইবার যদি আমরা গুণ করি এবং b এর মান যত আসবে ওই মানটাকে যদি দুইবার স্কয়ার করি, a এবং 2 স্কয়ারের দুইটা সংখ্যা যোগ করলে কত হইতে হবে 130। এই কাজটাই কিন্তু আমরা এখানেই করব। প্রথমে এই রাফটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে, হ্যাঁ।
প্রথমে 1 স্কোয়ার দিয়ে আমরা যদি শুরু করি, 1 স্কোয়ার সমান কত? 1। এখন যেহেতু 2টা, হ্যাঁ, 2টা স্বাভাবিক বর্গ করতে হবে। তো 1 মানে 1 স্কোয়ার সব সংখ্যার সাথে কিন্তু এটা হবে। এইজন্য আমরা 1 দিয়ে শুরু করব। 1 স্কোয়ার সমান কত? 1। আমার কত মিলাইতে হবে? 130। তাহলে 130 থেকে 1 গেলে কত থাকে? 129 থাকে। তো আমরা একটা লিখতে পারি কত? 1 স্কোয়ার লিখতে পারি। 1 স্কোয়ার প্লাস এই 129টা কি আমাদের বর্গ কিনা। এখন আমরা দেখব 129 সংখ্যাটা বর্গ সংখ্যা কিনা। সেই জন্য আমরা ক্যালকুলেটরে এইভাবে 129টা কিন্তু চাপবো। 1, 2, 9, এখানে একটা রুট আছে, এই যে বর্গ রুট। এভাবে করলে যেটা আসবে এখানে আস্তে আস্তে কত? 11.35। হ্যাঁ, তো এটা কিন্তু বর্গ না, বর্গের মধ্যে কিন্তু কোনো পয়েন্ট আসা যাবে না। হ্যাঁ, তো এইভাবে পয়েন্ট আসা যায়, তার মানে এই লাইনটা কিন্তু বাদ। হ্যাঁ, এই লাইনটা কিন্তু বাদ। আমরা আরেকটা কিন্তু আমরা এখন 2 স্কোয়ার দিয়ে ট্রাই করে দেখব। হ্যাঁ, 2 স্কোয়ার যদি ট্রাই করে দেখি 2 স্কোয়ার সমান কত? এই 1, 2, 3, 4 এইভাবে করে কিন্তু আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, 1 এর কাজ শেষ। এবার 2 স্কোয়ারে দিয়ে যদি করি 4, তাহলে 100 আমার আছে কত? 130। তো 130 থেকে 4 গেলে কত হয়? 126। এখন আমরা দেখব এই 126টা বর্গ সংখ্যা কিনা। হ্যাঁ, তো 126টা যদি বর্গ সংখ্যা কিনা আমরা যদি দেখি, এখন এখানে আমরা এই যে ক্যালকুলেটরে 126 বর্গ যদি দিই, এখানে কিন্তু পয়েন্ট আসে, তার মানে এটাও কিন্তু তোমার কিনা এই যে বর্গ না। হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে 3 স্কোয়ার দিয়ে। আমরা যদি 3 স্কোয়ার দিয়ে যদি করি 9, তার মানে 130 থেকে 9 গেলে কত থাকে? আর 121। এইবার আমরা আমাদের কেন যেন মনে হচ্ছে এই 121টা কিন্তু বর্গ সংখ্যা। আমরা ক্যালকুলেটরটা একটু বের করি। এবার এটা কেটে দিই। 121, এই যে 121 ক্যালকুলেটর দিয়ে, এই যে এখানে কিন্তু পয়েন্ট আসে নাই আর, 11 পেয়েছি আমরা। হ্যাঁ, তার মানে আমরা এখানে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গ বলা হচ্ছে, আমরা তো এখানে একটা পেয়ে গেলাম এমনিতে। হ্যাঁ হ্যাঁ, এই যে 3 স্কোয়ার সমান কত? 9, এটা একটা পেয়ে গেলাম। এখন এই যে 121কে আমরা এখানে বলছি হচ্ছে 11, তার মানে 11 গুণ 11 গুণ করলে গুণফল কত হবে? 121 হবে। হ্যাঁ, এই যে 11 গুণ 11 করলে কত হবে? 121 হবে। তার মানে 11 স্কোয়ার। তার মানে আমরা একটা লিখতে পারি 3 স্কোয়ার, আর একটা লিখতে পারি হচ্ছে 11 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি এখানে এই যে 130 সমান কত? যে 3 স্কোয়ার, আর একটা হচ্ছে প্লাস 11 স্কোয়ার। তোমরা এই যে দেখো 3 স্কোয়ার করলে কত হয়? 3 3 9, তারপর 11 স্কোয়ার যদি করি এটা কত হয়? 121। তারপর 121 এর সাথে 9 যোগ করলে কত হবে? 130। তোমার এই দিন শেষে কিন্তু এই সমান চিহ্নটা কিন্তু মিলিয়ে ফেলতে হবে। হ্যাঁ, তারপর যদি আমরা যদি দেখি, হ্যাঁ, যে 4 স্কোয়ার, হ্যাঁ, 4 স্কোয়ার যদি করি আমরা তাহলে কত হবে? 16। তারপর 130 থেকে 16 গেলে 114 থাকে। তো এবার আমরা একটু দেখি এই যে ক্যালকুলেটর দিয়ে আমাদের যদি 114টা কিন্তু বর্গ সংখ্যা কিনা আমরা একটু দেখি। এই যে রুট দিয়ে একটু যদি দেখা হয় তাহলে না, এটা কিন্তু বর্গ সংখ্যা না। তাহলে এবার 5 স্কোয়ারে যাব। হ্যাঁ, এই যে 5 স্কোয়ার দিয়ে যদি করি 130 বিয়োগ 25, হ্যাঁ, 5 স্কোয়ার সমান 25, তারপর 105। তারপর 105টা কি বর্গ সংখ্যা কিনা আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, 105 105 বর্গ দিই, না এটা এখানে কিন্তু পয়েন্ট আসে, তাহলে 6 স্কোয়ার। 6 স্কোয়ার যদি দিই 6 6 কত? 36। তাই 130 থেকে 36 গেলে কত হয়? 94 হয়। তো 94টা কি আমাদের বর্গ সংখ্যা কিনা? হ্যাঁ, যদি আমরা দেখি এখানেও কিন্তু পয়েন্ট আসে না, এটাও কিন্তু বর্গ না। এবার আমরা দিই 7 7 7 49, 49 থেকে 130 থেকে 49 81। এবার আমরা একটু দেখি 81টা কি 81টা আমাদের বর্গ সংখ্যা কিনা। রুট ওই এই যে 9, তার মানে এখানে পয়েন্ট আসে নাই। তার মানে 9 নং 81, এই 81টা কি এই আমাদের এই যে 9 নং 81, 9 নং 81 মানে হচ্ছে 9 স্কোয়ার। তাহলে একটা হচ্ছে 9 স্কোয়ার পেলাম, আর একটা কত পেলাম? 7 স্কোয়ার পেলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 9 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু কত? 130। তো আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু এইটা কিন্তু বের করে ফেলতে পারি।
আচ্ছা, এখানে একটা নোট আছে, এই নোটটা অবশ্যই খাতায় লিখে রাখবে শিক্ষার্থী বন্ধুরা। এর সম্ভাব্য মান হলো 1 থেকে 11 এর মধ্যে। এই যে আমরা 1 থেকে নিচের দিকে আসো, আমরা 1 থেকে 11 এর উপরে কিন্তু যাব না। এই যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, হ্যাঁ? 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার, 11, সর্বোচ্চ 11 পর্যন্ত যেতে পারি। তো এখানে বলা হচ্ছে আমরা এর মান বড় থেকে ছোট পরীক্ষা করতে পারি, কারণ এতে সমাধান দ্রুত বের হবে। তো এই লাইনটা একটু লিখে আমরা কিন্তু ছোট থেকে বড় দিকে কিন্তু এগিয়েছি আরকি, হ্যাঁ? তো এখানে বলতে চাচ্ছে আমরা যদি উল্টো দিক থেকে যদি আসি, তাহলে কিন্তু আরো দ্রুত সমাধানটা পাওয়ার সময়টা কম লাগার সম্ভাবনা আছে, হ্যাঁ? তারপরে আমরা এখন কাজ করব হচ্ছে 130 নিয়ে কাজ করলাম, এখন কাজ করব হচ্ছে 170 নিয়ে। তো 170 নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই যে এইভাবে এখানে এই যে বক্স যে ২ টা বক্স আছে, এখানে কিন্তু যেকোনো সংখ্যা কিন্তু বসবে, হ্যাঁ? এই যে এখানে কিন্তু এই যে 170 সমান এই এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা বসবে, উপরে স্কোয়ার, এখানেও নিচের লাইনেও 170 সমান কত, এখানে একটা সংখ্যা বসবে, এখানে একটা সংখ্যা বসবে। এই সংখ্যাগুলো কত এখন সেটা আমরা এখন কি করব, শিক্ষার্থী বন্ধুরা বের করব, হ্যাঁ? তো এটা যদি বের করতে যাই, তাহলে আমাদের এই যে আগের নিয়মে আমরা চলে যাব। এখন আমরা চলে যাব একদম এক্স স্কোয়ার, এক এক এই যে স্কোয়ার সমান কত 1, তারপর আমরা কত আছে আমাদের 170, এই 170 থেকে 1 বিয়োগ করলে 100 কত বলছি আমরা 69। 169টা কিন্তু আমাদের বর্গ সংখ্যা কিনা এটা যদি আমরা যদি একটু দেখি, হ্যাঁ, এই 169টা কিন্তু বর্গ সংখ্যা। তার মানে 13 গুণ 13 গুণ 13 গুণ 13 করলে কত হয়? 13 সাথে 13 গুণ করলে 169 পাবো। তাহলে এটা কিন্তু আমরা নিতে পারি, হ্যাঁ? তার মানে এটা আমরা এখানে পাশে লিখে ফেলি, সাথে সাথে 13 গুণ 13, হ্যাঁ? সমান কত? 13 স্কোয়ার, হ্যাঁ? তাহলে এখান থেকে 13 স্কোয়ার একটা পাবো, 1 স্কোয়ার একটা পাবো। তাহলে সমান কত হবে? 170। এই যে 170 সমান 13 স্কোয়ার যোগ x স্কোয়ার। অথবা x স্কোয়ারটাকে তুমি আগেও লিখতে পারো, অথবা 13 স্কোয়ারটাকে পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমার সমান এই যে 170 মিলাইতে পারলে হইল। তাহলে 13 স্কোয়ার সমান কত পাবো আমরা? 169 যোগ 1 করলে কত? 170। এইবার আসি হচ্ছে এই যে আমাদের এই যে প্রথম যে বক্সে এই কাজটা কিন্তু সেরে ফেললাম। তারপর নিচের আরেকটা বক্সের লাইন আমরা কাজ করব। এটার জন্য এই যে 2 স্কোয়ার দিয়ে 4, তারপর 4 170 সাথে 4 গেলে কত? 166। এইটাও কিন্তু কি আসবে না? পয়েন্ট আসবে। এইটা বর্গ না, হ্যাঁ? তারপর 3 স্কোয়ার দিয়ে করলে 9, তারপর 170 থেকে 9 গেলে কত? 161। এখন 161টা কিন্তু ক্যালকুলেটর দিয়ে একটু দেখি আমরা, হ্যাঁ? 100 কত বলছি এখানে? 61 না? 161 কে আমরা যদি বর্গ করি, তাহলে না, এখানে কিন্তু এটা কিন্তু বর্গ সংখ্যা না, 12 পয়েন্ট সামথিং আসতেছে। তারপর আমরা সামনের দিকে আগাবো, 4 স্কোয়ার দিব এখন। 4 স্কোয়ার সমান কত? 16। তারপর 170 থেকে 16 গেলে কত থাকে? 154। এবার 154টা বর্গ সংখ্যা কিনে একটু ট্রাই করে দেখি আমরা। 154 না? 154টা কত? এই যে না, এটাও কিন্তু বর্গ সংখ্যা না। তার মানে আমরা আরো সামনে আগাবো। এবারে 5 স্কোয়ার দিব আমরা। এই যে 5 স্কোয়ার দিলে কত হয়? 25। তারপর আমার আছে সংখ্যা কত? 170। তাহলে 170 থেকে 25 গেলে কত হয়? 145। এখন 145টা কি বর্গ কিনা আমরা ক্যালকুলেটরে যদি দেখি, না, এটাও কিন্তু 12 পয়েন্ট সামথিং, পয়েন্ট আসা যাবে না, হ্যাঁ? তারপর সামনে আগাবো আমরা, 6 স্কোয়ারের সমান কত? 36। এবার 36 যদি চলে যায় 170 থেকে, আর থাকে কত? 134। এবার 134 সংখ্যাটাকে আমরা একটু দেখি, 134টা সংখ্যাটা আমাদের বর্গ কিনা। না, এটাও কিন্তু বর্গ সংখ্যা না, 11 পয়েন্ট সামথিং আসে। এবার আমরা 7 দিয়ে দেখি, 7 স্কোয়ার সমান কত? 7 7 49। তাহলে 170 থেকে 49 গেলে কত? 121। 121টা আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা বর্গ সংখ্যা। দেখি তো, 121 দিয়ে যদি আমরা বর্গ করি, হ্যাঁ 11। এই যে আমরা আগেও একটা অঙ্ক করেছিলাম 11। তাহলে 121 সমান কত লিখতে পারি? 11 গুণ 11 সমান কত? 11 স্কোয়ার লিখতে পারি। তার মানে আমরা একটা নিব হচ্ছে 11 স্কোয়ার, আর একটা নিব হচ্ছে 7 স্কোয়ার, হ্যাঁ? এই যে একটা নিলাম হচ্ছে 11 স্কোয়ার, আর একটা নিলাম হচ্ছে 7 স্কোয়ার, সমান কত? 170। তো এইভাবে করে কিন্তু আমরা কিন্তু মিলিয়ে ফেলতে পারি, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা ঠিক একইভাবে এই যে আরেকটা সংখ্যা আছে শিক্ষার্থী বন্ধু, 185, হ্যাঁ? আমরা 130 বের করলাম, 170 বের করলাম, 185কে আমরা এই নিয়মে তোমরা যদি বের করো, তাহলে 13 স্কোয়ার যোগ 4 স্কোয়ার পাবা। আরেকটা লাইনে পাবা হচ্ছে কত?
যে 11 স্কোয়ার যোগ 8 স্কোয়ার এটা পাবা তোমরা। হ্যাঁ, তো এটা আমি আর এইভাবে ভেঙে ভেঙে দেখালাম না, এটা তোমাদের জন্য বাড়ি কাজ। ঠিক একই রকম করে তোমরা কিন্তু এটা কিন্তু বের করবে আর কমেন্টসে লিখে জানাবে অবশ্যই কেমন হইলো এটা। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের 2 নম্বর কাজটা 325। এইটাকে কিন্তু আবার আমরা 3টা লাইনে করতে হবে। আমরা এই যে আগের স্লাইডে যাই, এইগুলো কিন্তু প্রত্যেকটা এই যে 185টা 2 লাইনে করেছি, 170টা 2 লাইনে, তার আগেরটা 130টা কিন্তু 2 লাইনে করেছি। আমরা এখন এই যে 2 নম্বর কাজটা 325টা 3 লাইনে করব আমরা। হ্যাঁ, এই যে 3 লাইনে। একদম আমি যদি এইভাবে সহজ ভাষায় যদি বলি, যে প্রত্যেকটা বক্সে কিন্তু সংখ্যা কিন্তু বসবে, কত বসবে সেটা আমরা এখন বের করব। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 325। হ্যাঁ, তো এইখানে বক্সের ঘরে কিন্তু আমরা মনে মনে ধরছি হচ্ছে কত a, আর একটা বক্সের খালি জায়গা ধরছি হচ্ছে b। হ্যাঁ, তো যেখানে বলছি a এবং b হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই যে একটু আগে যেটা বললাম আমরা 1 থেকে সিরিয়াল করে 11 পর্যন্ত যাব। তো আমরা যদি শুরু করি এই যে 1 থেকে একদম 11 পর্যন্ত। হ্যাঁ, 10, এখানে আমি লিখেছি 10 পর্যন্ত, অসুবিধা নাই। এই 10-এর ভিতরে দেখি যদি না হয় তাহলে আমরা 11 দিয়ে 11 গুণ 11 স্কয়ার সমান কত হয় সেটা আমরা বের করতে পারি। এইভাবে আমরা কিন্তু পরীক্ষা হলে কিন্তু এইভাবে কিন্তু সময় বাঁচানোর জন্য x স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 2, 4, 3 স্কয়ার সমান 9, 4 স্কয়ার সমান 16 এইভাবে কিন্তু আমরা লিখে ফেলতে পারি। তারপর এইবার প্রথম লাইন দিয়ে শুরু করা যাক। আমার কত সংখ্যাটা? আমার 325 থেকে 1 গেলে কত? 324। তো ঠিক একইভাবে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি যে 324টা এই আমাদের বর্গ সংখ্যা কিনা। হ্যাঁ, এভাবে ট্রাই করে দেখতে পারি। 324টা কিন্তু আমরা বর্গ পাচ্ছি। হ্যাঁ, এই যে 18, তার মানে 18 গুণ 18 করলে কত হয়? 325 হয়, না সরি 324 হয়। এই যে শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে, তাহলে একটা লিখতে পারি 1 স্কয়ার যোগ আরেকটা লিখতে পারি 18 স্কয়ার। হ্যাঁ, তারপর আমরা একসাথে লিখব। তারপর যদি দেখি 321 পেলাম, তারপর 316 পেলাম, এটাও কিন্তু না। 336 এটাও কিন্তু বর্গ সংখ্যা না। 300 বর্গ সংখ্যা না, না। এবার এই যে 6 6 36, 25 থেকে 36 গেলে কত? 289। 289টা কিন্তু আমাদের বর্গ সংখ্যা। এই যে ক্যালকুলেটরে তোমরা একটু ট্রাই করে দেখো, 289 এটাকে যদি আমরা বর্গ দিয়ে দেখি এই যে 17 পাবো। হ্যাঁ, এই জন্য আমরা 17 গুণ 17 লিখলাম, তাহলে এখানে একটা পেলাম। তারপর 7 দিয়ে যদি দেখি 49, 325 থেকে 49 276, এটা কিন্তু বর্গ না, এটাও বর্গ না, এটা কিন্তু বর্গ। এই যে 225টা 10 স্কয়ার 100, তারপর 325 থেকে 100 গেলে 225। হ্যাঁ, এটা কিন্তু বর্গ। 225 অবশ্য বর্গ সংখ্যা। আমরা ক্যালকুলেটর দিয়ে একটু ট্রাই করে দেখি, 225 না 25 বর্গ, তাহলে কত হয়? এই যে 15 হয়। তা 15 গুণ 15 সমান কত? 15 স্কয়ার। তাহলে আমরা উত্তরটা একবারেই কিন্তু আমরা লিখে ফেলতে পারি। এই যে 325 সমান উপরে কত পেলাম? 18 স্কয়ার প্লাস x স্কয়ার। তারপর আরেকটা কত পেলাম? এই যে মাঝখানে 17 স্কয়ার প্লাস কত? এই যে 6 স্কয়ার। এই যে তারপর আরেকটা কত পেলাম সর্বশেষ লাইনে? 15 স্কয়ার প্লাস এই যে 10 স্কয়ার। হ্যাঁ, এটা পেলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আগামী লেসনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস অবশ্যই করবে। অবশ্যই তোমরা ভালো থাকবে। হ্যাঁ।